বিশ্ব সাহিত্যের নানান স্বাদের গল্পের শ্রুতি নাট্যরূপ নিবেদন করছে ঘরকুনো। শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস অবলম্বনে ধারাবাহিক শ্রুতি নাটক ঘরে বাইরে। আজ শুনবেন দশম পর্ব, বিমলার আত্মকথা। সেই সময়ে হঠাৎ সমস্ত বাংলাদেশের চিত্ত যে কেমন হয়ে গেল তা বলতে পারিনে। ৭,০০০ সাগর সন্তানের ছাইয়ের পরে এক মুহূর্তে যেন ভাগীরথীর জল এসে স্পর্শ করলেন। কত যুগান্তরের ছাই রসাতলে পড়েছিল, কোনো আগুনের তাপে জ্বলে না, কোনো রসের মিশালে দানা বাঁধে না। সেই ছাই হঠাৎ একেবারে কথা কয়ে উঠল, বললে, এই যে আমি বইয়ে পড়েছি গ্রীস দেশের কোনো মূর্তিকর দেবতার বরে আপনার মূর্তির মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন, কিন্তু সেই রূপের থেকে প্রাণের মধ্যে একটা ক্রমশ বিকাশ, একটা সাধনার যোগ আছে। কিন্তু আমাদের দেশের শ্মশানের ভস্মরাশির মধ্যে সেই রূপের ঐক্য ছিল কোথায়? সে যদি পাথরের মতো আঁট শক্ত জিনিস হতো তাহলেও তো বুঝতুম। অহল্যা পাশানিও তো একদিন মানুষ হয়ে উঠেছিল। কিন্তু এ যে সব ছড়ানো, এ যে সৃষ্টিকর্তার মুঠোর ফাঁক দিয়ে কেবলই গলে গলে পড়ে, বাতাসে উড়ে উড়ে যায়, এ যে হ্রাস হয়ে থাকে, কিছুতে এক হয় না। অথচ সেই জিনিস হঠাৎ একদিন আমাদের ঘরের আঙিনার কাছে এসে মেঘগর্জন বলে উঠল, অহমং ভো। তাই আমাদের সেদিন মনে হলো এ সমস্তই অলৌকিক। এই বর্তমান মুহূর্ত কোনো সুধার সোনমত্ত দেবতার মুকুটের থেকে মানিকের মতো একেবারে আমাদের হাতের ওপর খসে পড়ল। আমাদের অতীতের সঙ্গে আমাদের এই বর্তমানের কোনো স্বাভাবিক পারস্পর্য নেই। এ দিনটি আমাদের সেই ওষুধের মতো, যা খুঁজে বের করিনি, যা কিনে আনিনি, যা কোনো চিকিৎসকের কাছ থেকে পাওয়া নয়, যা আমাদের স্বপ্নলব্ধ। সেই জন্যে মনে হলো আমাদের সব সুখ দুঃখ তাপ আপনি মন্ত্রে সরে যাবে। অসম্ভব সম্ভবের কোনো সীমা কোথাও রইল না। কেবলই মনে হতে লাগলো, এই হলো বলে। আমাদের সেদিন মনে হয়েছিল ইতিহাসের কোনো বাহন নেই, পুষ্পক রথের মতো সে আপনি চলে আসে। অন্তত তার মালতীকে কোনো মাইনে দিতে হয় না, তার খোরাকির জন্য কোনো ভাবনা নেই, কেবল ক্ষণে ক্ষণে তার মদের পেয়ালা ভর্তি করে দিতে হয়, আর তারপরেই হঠাৎ একেবারে সশরীরে স্বর্গপ্রাপ্তি। আমার স্বামী যে অবিচলিত ছিলেন তা নয়, কিন্তু সমস্ত উত্তেজনার মধ্যে তাকে যেন একটা বিষাদ এসে আঘাত করত। যেটা সামনে দেখা যাচ্ছে তার উপর দিয়েও তিনি যেন আর একটা কিছুকে দেখতে পেতেন। মনে আছে সন্দীপের সঙ্গে তর্কে তিনি একদিন বলেছিলেন, সৌভাগ্য হঠাৎ এসে আমাদের দরজার কাছে হাঁক দিয়ে যায়, কেবল দেখাবার জন্যে যে তাকে গ্রহণ করবার শক্তি আমাদের নেই। তাকে ঘরের মধ্যে নিমন্ত্রণ করে বসাবার কোনো আয়োজন আমরা করিনি। সন্দীপ বললেন, দেখো নিখিল, তুমি দেবতা মানো না, সেই জন্যই এরকম নাস্তিকের মতো কথা কও। আমরা প্রত্যক্ষ দেখেছি দেবী বর দিতে এসেছেন, আর তুমি অবিশ্বাস করছো। আমার স্বামী বললেন, আমি দেবতাকে মানি, সেই জন্যই অন্তরের মধ্যে নিশ্চিত জানি তার পূজা আমরা জোটাতে পারলুম না। বর দেবার শক্তি দেবতার আছে, কিন্তু বর নেবার শক্তি আমাদের থাকা চাই। আমার স্বামীর ওই রকমের কথায় আমার ভারী রাগ হতো। আমি তাকে বললুম, তুমি মনে করো দেশের এই উদ্দীপনা এ কেবলমাত্র একটা নেশা, কিন্তু নেশা কি শক্তি দেয় না? তিনি বললেন, শক্তি দেয়, কিন্তু অস্ত্র দেয় না। আমি বললুম, শক্তি দেবতা দেন, সেইটাই দুর্লভ, আর অস্ত্র তো সামান্য কামারেও দিতে পারে। স্বামী হেসে বললেন, কামার তো অমনি দেয় না, তাকে দাম দিতে হয়। সন্দীপ বুক ফুলিয়ে বললেন, দাম দেব গো দেব। স্বামী বললেন, যখন দেবে তখন আমি উৎসবের রোশন চৌকি বাইনা দেব। সন্দীপ বললেন, তোমার বায়নার আশায় আমরা বসে নেই, আমাদের নিকড়িয়া উৎসব কড়ি দিয়ে কিনতে হবে না। বলে তিনি তার ভাঙা মোটা গলায় গান ধরলেন, আমার নিকড়িয়া রসের রসিক কানন ঘুরে ঘুরে, নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে।
আমার দিকে চেয়ে হেসে বললেন, মক্কিরানি, গান যখন প্রাণে আসে তখন গলা না থাকলেও যে বাঁধে না সেইটে প্রমাণ করে দেবার জন্যই গাইলুম। গলার জোরে গাইলে গানের জোর হালকা হয়ে যায়। আমাদের দেশে হঠাৎ ভরপুর গান এসে পড়েছে। এখন নিখিল বসে বসে গোড়া থেকে সরগম সাধ্যে থাকুক, ইতিমধ্যে আমরা ভাঙা গলায় মাতিয়ে তুলব। আমার ঘর বলে তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি, আমার প্রাণ বলে তোর যা আছে সব যাক না উড়ে পুড়ে। আচ্ছা, না হয় আমাদের সর্বনাশী হবে, তার চেয়ে বেশি তো নয়। রাজি আছি, তাতেই রাজি আছি। ওগো যায় যদি তো যাক না চোখে, সব হারাবো হাসি মুখে, আমি এই চলেছি মরণ সুধা নিতে পরাণ পুরে। আসল কথা হচ্ছে নিখিল, আমাদের মন ভুলেছে। আমরা সুসাধ্য সাধনের গণ্ডির মধ্যে টিকতে পারবো না, আমরা অসাধ্য সাধনের পথে বেরিয়ে পড়ব। ওগো আপন যারা কাছে টানে, রস্তারা কেই বা জানে, আমার বাঁকা পথের বাঁকা সেজে ডাক দিয়েছে দূরে, এবার বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে চুরে। মনে হলো আমার স্বামীর কিছু বলবার আছে, কিন্তু তিনি বললেন না, আস্তে আস্তে চলে গেলেন। সমস্ত দেশের উপর এই যে একটা প্রবল আবেগ হঠাৎ ভেঙে পড়ল, ঠিক সেই জিনিসটাই আমার জীবনের মধ্যে আর এক সুর নিয়ে ঢুকেছিল। আমার ভাগ্যদেবতার রথ আসছে, কোথা থেকে তার সেই চাকার শব্দে দিন রাত্রি আমার বুকের ভেতর গুড়গুড় করছে। প্রতি মুহূর্তে মনে হতে লাগলো একটা কি পরম আশ্চর্য এসে পড়ল বলে। তার জন্য আমি কিছুমাত্র দায়ী নই। পাপ, যে ক্ষেত্রে পাপ পুণ্য, যে ক্ষেত্রে বিচার বিবেক, যে ক্ষেত্রে দয়া মায়া, সে ক্ষেত্র থেকে সম্পূর্ণ সরে যাবার পথ হঠাৎ আপনি যে খুলে গেছে। আমি তো একে কোনোদিন কামনা করিনি, এর জন্য প্রত্যাশা করে বসে থাকিনি। আমার সমস্ত জীবনের দিকে তাকিয়ে দেখো, এর জন্য আমার তো কোনো জবাবদিহি নেই। এতদিন এক মনে আমি যার পুজো করে এলুম, বর দেবার বেলা এ যে এলো আর এক দেবতা। তাই সমস্ত দেশ যেমন জেগে উঠে উন্মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠেছে বন্দে মাতারং, আমার প্রাণ তেমনি করে তার সমস্ত শিরা উপশিরার কুহরে কুহরে আজ বাজিয়ে তুলেছে বন্দে, কোন অজানাকে, অপূর্বকে, কোন সকল সৃষ্টি ছাড়াকে। দেশের সুরের সঙ্গে আমার জীবনের সুরের অদ্ভুত এই মিল। একদিন অনেক রাত্রে আস্তে আস্তে আমার বিছানা থেকে উঠে খোলা ছাদের উপর দাঁড়িয়েছি। আমাদের বাগানের পাঁচিল পেরিয়ে আধ পাকা ধানের ক্ষেত, তার উত্তরে গ্রামের ঘন গাছের ফাঁকের ভিতর দিয়ে নদীর জল এবং তার পরপারে বনের রেখা, সমস্তই যেন বিরাট রাত্রির গর্ভের মধ্যে কোনো এক ভাবী সৃষ্টির ভ্রূণের মতো অস্ফুট আকারে ঘুমিয়ে রয়েছে। আমার সামনের দিকে চেয়ে দেখতে পেয়েছি আমার দেশ দাঁড়িয়ে আছে আমারই মতো একটি মেয়ে। সে ছিল আপন আঙিনার কোণে, আজ তাকে হঠাৎ অজানার দিকে ডাক পড়েছে। সে কিছুই ভাববার সময় পেলে না, সে চলেছে সামনের অন্ধকারে। একটা দ্বীপ জেলে নেবারও সবুর তার সয়নি। আমি জানি এই সুপ্ত রাত্রে তার বুক কেমন করে উঠছে পড়ছে। আমি জানি যে দূর থেকে বাঁশি ডাকছে, ওর সমস্ত মন এমনি করে সেখানে ছুটে গেছে যে ওর মনে হচ্ছে যেন পেয়েছি, যেন পৌঁছেছি, যেন এখন চোখ বুজে চললেও কোনো ভয় নেই। না, এ তো মাতা নয়। সন্তানকে স্তন দিতে হবে, অন্ধকারে প্রদীপ জ্বালাতে হবে, ঘরের ধুলো ঝাঁট দিতে হবে, সে কথা তো এর খেয়ালে আসে না। এ আজ অভিসারিকা, এ আমাদের বৈষ্ণব পদাবলীর দেশ। এ ঘর ছেড়েছে, কাজ ভুলেছে। এ আছে কেবল অন্তহীন আবেগ। সেই আবেগে সে চলেছে মাত্র, কিন্তু পথে কি কোথায় সে কথা তার মনেও নেই। আমি সেই অন্ধকার রাত্রির অভিসারিকা। আমি ঘরও হারিয়েছি, পথও হারিয়েছি। উপায় আর লক্ষ্য দুই আমার কাছে একেবারে ঝাপসা হয়ে গেছে। কেবল আছে আবেগ আর চলা। ওরে নিশাচরি, রাত যখন রাঙা হয়ে পোহাবে তখন ফেরবার পথ যে চিহ্নও দেখতে পাবি নে। কিন্তু ফিরবো কেন? মরবো। যে কালো অন্ধকার বাঁশি বাজালো সে যদি আমার সর্বনাশ করে, কিছুই যদি সে আমার বাকি না রাখে, তবে আর আমার ভাবনা কিসের?
সব যাবে, আমার কণাও থাকবে না, চিহ্নও থাকবে না। কালোর মধ্যে আমার সব কালো একেবারে মিশিয়ে যাবে। তারপরে কোথায় ভালো, কোথায় মন্দ, কোথায় হাসি, কোথায় কান্না। সেদিন বাংলাদেশের সময়ের কোলে পুরো স্টিম দেওয়া হয়েছিল, তাই যা সহজে হবার নয় তা দেখতে দেখতে ধাঁ ধাঁ করে হয়ে উঠেছিল। বাংলাদেশের যে কোণে আমরা থাকি সেখানেও কিছুই আর ঠেকিয়ে রাখা যায় না, এমনই মনে হতে লাগলো। এতদিন আমাদের এদিকে বাংলাদেশের অন্য অংশের চেয়ে বেগ কিছু কম ছিল। তার প্রধান কারণ, আমার স্বামী বাইরের দিক থেকে কারোর ওপর কোনো চাপ দিতে চান না। তিনি বলতেন, দেশের নামে ত্যাগ যারা করবে তারা সাধক, কিন্তু দেশের নামে উপদ্রব যারা করবে তারা শত্রু। তারা স্বাধীনতার গোড়া কেটে স্বাধীনতার আগায় জল দিতে চায়। কিন্তু সন্দীপবাবু যখন এখানে এসে বসলেন, তার চেলারা চারদিক থেকে আনাগোনা করতে লাগলো। মাঝে মাঝে হাটে বাজারে বক্তৃতাও হতে লাগলো। তখন এখানে ঢেউ উঠতে লাগলো। একদল স্থানীয় যুবক সন্দীপের সঙ্গে জুটে গেল। তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা গ্রামের কলঙ্ক। উৎসাহের দীপ্তির দ্বারা তারাও ভিতরে বাহিরে উজ্জ্বল হয়ে উঠল। এটা বেশ বোঝা গেল, দেশের হাওয়ার মধ্যে যখন আনন্দ বইতে থাকে তখন মানুষের বিকৃতি আপনি সেরে যায়। মানুষের পক্ষে সুস্থ সরল সবল হওয়া বড় কঠিন যখন দেশে আনন্দ না থাকে। এই সময়ে সকলের চোখে পড়ল আমার স্বামীর এলাকা থেকে বিলিতি নুন, বিলিতি চিনি, বিলিতি কাপড় এখনো নির্বাসিত হয়নি। এমনকি আমার স্বামীর আমলারা পর্যন্ত এই নিয়ে চঞ্চল এবং লজ্জিত হয়ে উঠতে লাগলো। অথচ কিছুদিন পূর্বে আমার স্বামী যখন এখানে স্বদেশি জিনিসের আমদানি করেছিলেন, তখন এলাকার ছেলে বুড়ো সকলেই তা নিয়ে মনে মনে এবং প্রকাশ্যে হাসাহাসি করেছিল। দিশি জিনিসের সঙ্গে যখন আমাদের স্পর্ধার যোগ ছিল না, তখন তাকে আমরা মনে প্রাণে অবজ্ঞা করেছি। এখনো আমার স্বামী তার সেই দিশি ছুরিতে দিশি পেন্সিল কাটেন, খাগড়ার কলমে লেখেন, পেতলের ঘটিতে জল খান এবং সন্ধ্যার সময়ে সামাদানে দিশি বাতি জ্বালিয়ে লেখাপড়া করেন। কিন্তু তার এই অভ্যস্ত সাদা ফিকে রঙের স্বদেশীতে আমার মনের মধ্যে কোনো রস পায়নি। বরঞ্চ তখন তার বসবার ঘরে আসবাবের দৈনে আমি বারবার লজ্জা বোধ করেছি। বিশেষত বাড়িতে যখন ম্যাজিস্ট্রেট কিংবা আর কোনো সাহেব সুবোধ সমাগত হতো, আমার স্বামী হেসে বলতেন, এই সামান্য ব্যাপার নিয়ে তুমি অত বিচলিত হচ্ছ কেন? আমি বলতুম, ওরা যে আমাদের অসভ্য অজবুগ মনে করে যাবে। তিনি বলতেন, তা যখন মনে করবে তখন আমিও এই কথা মনে করব। ওদের সভ্যতা চামড়ার উপরকার সাদা পালিশ পর্যন্ত, বিশ্ব মানুষের ভিতরকার লাল রক্তধারা পর্যন্ত পৌঁছয়নি। ওর ডেস্কে একটি সামান্য পিতলের ঘটিকে উনি ফুলদানি করে ব্যবহার করতেন। কতদিন কোনো সাহেব আসবার খবর পেলে আমি লুকিয়ে সেটিকে সরিয়ে বিলিতি রঙিন কাঁচের ফুলদানিতে ফুল সাজিয়ে রেখেছি। আমার স্বামী বলতেন, দেখো বিমল, ফুলগুলি এমন আত্মমিশ্রিত, আমার এই পিতলের ঘটিটিও তেমনি। কিন্তু তোমার ওই বিলিতি ফুলদানি অত্যন্ত বেশি করে জানাই যে ও ফুলদানি। ওতে গাছের ফুল না রেখে পশমের ফুল রাখা উচিত। তখন এ সম্বন্ধে তার একমাত্র উৎসাহদাতা ছিলেন মেজরানী। তিনি একেবারে হাঁপিয়ে এসে বলতেন, আচ্ছা ঠাকুরপো, শুনেছি আজকাল দিশি সাবান উঠেছে নাকি? আমাদের তো ভাই সাবান মাখার দিন উঠেই গেছে। তবে অতি যদি চর্বি না থাকে তাহলে মাখতে পারি। তোমাদের বাড়িতে এসে অবধি ওই এক অভ্যেস হয়ে গেছে জানো। অনেকদিন তো ছেড়েই দিয়েছি, তবু সাবান না মেখে আজও মনে হয় যেন স্নানটা ঠিক মতো হলো না। এতেই আমার স্বামী ভারী খুশি। বাক্স বাক্স দিশি সাবান আসতে লাগলো। সে কি সাবান না সাজিমাটির ডেলা আমি বুঝে জানি নে। স্বামীর আমলে মেজরানী যে বিলিতি সাবান মাখতেন, আজও সমানে তাই চলেছে, একদিনও কামাই নেই। এই দিশি সাবান দিয়ে তার কাপড় কাচা চলতে লাগলো। আর একদিন এসে বললেন, ভাই ঠাকুরপো, দিশি কলম নাকি উঠেছে? সে তো আমার চাই। মাথা খাও ঠাকুরপো, আমার মাথা খাও, আমাকে এক বান্ডিল। ঠাকুরপো মহা উৎসাহিত। কলমের নাম ধরে যত রকমের দাঁতনের কাঠি তখন বেরিয়েছিল সব মেজরানির ঘরে বোঝাই হতে লাগলো। ওতে ওর কোনো অসুবিধে ছিল না, কেননা লেখাপড়ার সম্পর্ক ওর ছিল না বললেই হয়।
ধোবার বাড়ির হিসেব সজনের ডাঁটা দিয়েও লেখাও চলে। তাও দেখেছি লেখাবার বাক্সের মধ্যে ওর সেই পুরনো কালের হাতের দাঁতির কলমটি আছে। যখন কালে ভাদ্রে লেখার শখ যায় তখন ঠিক সেইটের ওপর হাত পড়ে। আসল কথা, আমি যে আমার স্বামীর খেয়ালে যোগ দিইনি সেইটের কেবল জবাব দেওয়ার জন্যই উনি এই কাণ্ড করতেন। অথচ আমার স্বামীকে ওর এই ছলনার কথা বলবার জো ছিল না। বলতে গেলেই তিনি এমন মুখ করে চুপ করে থাকতেন যে বুঝতুম উল্টো ফল হলো। এসব মানুষকে ঠকানোর হাত থেকে বাঁচাতে গেলেই ঠকতে হয়। মেজরানী সেলাই ভালোবাসতেন। একদিন যখন সেলাই করছেন তখন আমি স্পষ্টই তাকে বললুম, এ তোমার কি কাণ্ড? এদিকে তোমার ঠাকুরপো সামনের দিশি কাঁচির নাম করতেই তোমার জিভ দিয়ে জল পড়ে, ওদিকে সেলাই করবার বেলা বিলিতি কাঁচি ছাড়া যে তোমার এক দণ্ড চলে না। মেজরানী বললেন, তাতে দোষ হয়েছে কি? কত খুশি হয় বল দেখি। ছোটবেলা থেকে ওর সঙ্গে একসঙ্গে বেড়েছি, তোদের মতো ওকে হাসি মুখে কষ্ট দিতে পারিনে। পুরুষ মানুষ, ওর আর তো কোনো নেশা নেই। একই দেশি দোকান নিয়ে খেলা, আর ওর এক সর্বনেশী নেশা তুই। এইখানেই ও মজবে। আমি বললুম, যাই বলো, পেটে এক মুখে এক ভালো নয়। মেজরানী হেসে উঠে বললেন, হলো সরলা, তুই যে দেখি বড্ড বেশি সিদে, একেবারে গুরু মশাই বেত কাঠির মতো। মেয়ে মানুষ অত সোজা নয়, সে নরম বলেই অমন একটু এত নুয়ে থাকে, তাতে দোষ নেই। মেজরানীর সেই কথাটি ভুলব না। ওর এক সর্বনেশে নেশা তুই, এইখানেই ও মজবে। আজ আমার কেবলই মনে হয় পুরুষ মানুষের একটা নেশা চাই, কিন্তু সে নেশা যেন মেয়ে মানুষ না হয়। আমাদের সুখসায়রের হাট এ জেলার মধ্যে মস্ত বড় হাট। এখানে জোলার এধারে নিত্য বাজার বসে আর জোলার ও ধারে প্রতি শনিবারে হাট লাগে। বর্ষার পর থেকেই এই হাট বেশি করে জমে। তখন নদীর সঙ্গে জোলার যোগ হয়ে যাতায়াতের পথ সহজ হয়ে যায়। তখন সুতো এবং আগামী শীতের জন্য গরম কাপড়ের আমদানি খুব বেড়ে ওঠে। সেই সময়টাতে দিশি কাপড় আর দিশি নুন চিনির বিরোধ নিয়ে বাংলাদেশের হাটে হাটে তুমুল গন্ডগোল বেঁধেছে। আমাদের সকলেরই খুব একটা জেদ চড়ে গেছে। আমাকে সন্দীপ এসে বললে, এত বড় হাট বাজার আমাদের হাতে আছে, এটাকে আগাগোড়া স্বদেশী করে তুলতে হবে। এই এলাকা থেকে বিলিতি অলক্ষীকে কুলোর হাওয়া দিয়ে বিদায় করা চাই। আমি কোমর বেঁধে বললুম, চাই বই কি। সন্দীপ বললেন, এ নিয়ে নিখিলের সঙ্গে আমার অনেক কথা কাটাকাটি হয়ে গেছে, কিছুতে পেরে উঠলুম না। ও বলে বক্তৃতা পর্যন্ত চলবে, কিন্তু জবরদস্তি চলবে না। আমি একটু অহংকার করেই বললুম, আচ্ছা, সে আমি দেখছি। আমি জানি আমার উপর আমার স্বামীর ভালোবাসা কত গভীর। সেদিন আমার বুদ্ধি যদি স্থির থাকতো তাহলে আমার পোড়া মুখ নিয়ে এমন দিনে সেই ভালোবাসার উপর দাবি করতে যেতে আমার লজ্জায় মাথা কাটা যেত। কিন্তু সন্দীপকে যে দেখাতে হবে আমার শক্তি কত, তার কাছে যে আমি শক্তিরূপিণী। তিনি তার আশ্চর্য ব্যাখ্যার দ্বারা বারবার আমাকে এই কথাই বুঝিয়েছেন যে পরমা শক্তি এক একজন বিশেষ মানুষের কাছে এক একজন বিশেষ মানুষেরই রূপে দেখা দেন। তিনি বললেন, আমরা বৈষ্ণব তত্ত্বের হলদায়িনী শক্তিকে প্রত্যক্ষ দেখার জন্যই এত ব্যাকুল হয়ে বেড়াচ্ছে। যখন কোথাও দেখতে পাই তখনই স্পষ্ট বুঝতে পারি আমার অন্তরের যে ত্রিভঙ্গ বাঁশি বাজাচ্ছেন তার বাঁশির অর্থ কী। বলতে বলতে এক একদিন গান ধরতেন। যখন দেখা দাওনি রাধা তখন বেজেছিল বাঁশি, এখন চোখে চোখে চেয়ে সুর যে আমার গেল ভাসি। তখন নানা তানের ছলে ডাক ফিরেছে জলে স্থলে, এখন আমার সকল কাঁদা রাধার রূপে উঠল হাসি। এইসব কেবলই শুনতে শুনতে আমি ভুলে গিয়েছিলুম যে আমি বিমলা, আমি শক্তি তত্ত্ব, আমি রস তত্ত্ব। আমার কোনো বন্ধন নেই, আমার মধ্যে সমস্তই সম্ভব। আমি যা কিছুকে স্পর্শ করছি তাকেই নতুন করে সৃষ্টি করছি। নতুন করে সৃষ্টি করেছি আমার এই জগৎকে। আমার হৃদয়ে পরশমণি ছোঁবার আগে শরতের আকাশে এত সোনা ছিল না। আর মুহূর্তে আমি নতুন করছি ওই বীরকে, ওই সাধককে, ওই আমার ভক্তকে, ওই জ্ঞানে উজ্জ্বল তেজে উদ্দীপ্ত ভাবের রসে অভিষিক্ত অপূর্ব প্রতিভাকে। আমি যে স্পষ্ট অনুভব করছি ওর মধ্যে প্রতিক্ষণে আমি নতুন প্রাণ ঢেলে দিচ্ছি।
ও আমার নিজেরই সৃষ্টি। সেদিন অনেক অনুরোধ করে সন্দীপ তার একটি বিশেষ ভক্ত বালক অমূল্যচরণকে আমার কাছে এনেছিলেন। একদণ্ড পরেই আমি দেখতে পেলুম তার চোখের তারার মধ্যে একটা নতুন দীপ্তি জ্বলে উঠল। বুঝলুম সে আদ্যাশক্তিকে দেখতে পেয়েছে। বুঝতে পারলুম ওর রক্তের মধ্যে আমারই সৃষ্টি করা কাজ আরম্ভ হয়েছে। পরদিন সন্দীপ আমাকে এসে বললেন, এ কি মন্ত্র তোমার? ও বালক তো আর সেই বালক নেই। ওর পোলতে এক মুহূর্তে শিখা ধরে গেছে। তোমার এই আগুনকে ঘরের মধ্যে লুকিয়ে রাখবে কে? একে একে সবাই আসবে, একটি একটি করে প্রদীপ জ্বলতে জ্বলতে একদিন সে দেশের দেওয়ালির উৎসব লাগবে। নিজের এই মহিমায় নেশায় মাতাল হয়ে আমি মনে মনে ঠিক করেছিলুম ভক্তকে আমি বরদান করব। আর এও আমার মনে ছিল আমি যা চাইবো তাকে কেউ ঠেকাতে পারবে না। সেদিন সন্দীপের কাছ থেকে ফিরে এসেই চুল খুলে ফেলে আমি নতুন করে চুল বাঁধলুম। ঘাড়ের থেকে এঁটে চুলগুলোকে মাথার উপরের দিকে টেনে তুলে আমার মেম আমাকে একরকম খোপা বাঁধতে শিখিয়েছিলেন। আমার স্বামী আমার সেই খোপা খুব ভালোবাসতেন। তিনি বলতেন, ঘাড় জিনিসটা যে কত সুন্দর হতে পারে তা বিধাতা কালিদাসের কাছে প্রকাশ না করে আমার মতো অকবির কাছে খুলে দেখালেন। কবি হয়তো বলতেন পদ্মের মৃণাল, কিন্তু আমার কাছে মনে হয় যেন মশাল। তার ঊর্ধ্বে তোমার কালো খোপার কালো শিখা উপরের দিকে জ্বলে উঠেছে। এই বলে তিনি আমার সেই চুল তোলা ঘাড়ের উপর, হায় রে সে কথা আর কেন। তারপরে তাকে ডেকে পাঠালুম। আগে এমন ছোটখাটো সত্য মিথ্যা নানা ছুতোয় তার ডাক পড়ত। কিছুদিন থেকে ডাকবার সব উপলক্ষই বন্ধ হয়ে গেছে, বানাবার শক্তিও নেই। শুনলেন নাটক ঘরে বাইরে, 10ম পর্ব। অভিনয় করেছেন বিমলা মৌলি গাঙ্গুলি ভট্টাচার্য, মেজজা মিতা ভাওয়াল নন্দী, নিখিলেশ শম্ভুনাথ সাহা, সন্দীপ অর্ঘ্য চক্রবর্তী। নাট্যরূপ, নির্দেশনা, সম্পাদনা ও শব্দগ্রহণ অনির্বাণ কল্যাণী। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।